আমি আমার খুব ভালো লাগছে যে নবনির্বাচিত একজন সংসদ সদস্যের সাথে আলোচনা করছি এবং এই সুযোগে আমি ফজলে হুদা ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি, তাকে অভিনন্দন জানাচ্ছি এবং আগামী ৫ বছরের মেয়াদকালে সংসদ সদস্য হিসেবে উনার সাফল্য কামনা করছি। আমি খুবই আশাবাদী যে উনার মতো যারা সংসদ সদস্য হয়েছেন তারা সংকীর্ণতা, দলীয় সংকীর্ণতা বা গোষ্ঠী স্বার্থ, শ্রেণীর স্বার্থের ঊর্ধ্বে উঠে উনি আজকে যেভাবে কথা বলেছেন এভাবে আগামী ৫ বছর দেশের জন্য, মানুষের জন্য উদারভাবে ভূমিকা পালন করবেন। আ আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি উনি খুব ডিটেইল জবাব দিয়েছেন। আমি একটু অন্যভাবে দেই। উনার কথাগুলো রিপিট করব না। সেটা হচ্ছে যে আ মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা মুভি আছে আ আ 'পদ্মা নদীর মাঝি'। ওইটা মূলত একটা উপন্যাস 'পদ্মা নদীর মাঝি'। এখানে at one stage ওই একজন চরিত্র বলেন যে, "তোরা যদি সবাই আমাকে একটা টিপ দিস, আমি তোদের ময়নাদ্বীপে নিয়ে যাবো। ময়নাদ্বীপে নিলে একটা করে টিপ দেবে।" এখন এই যে কাগজে টিপ দেওয়ার পারসেপশন টা হচ্ছে মানে বাংলাদেশের মানে অন্তত শত বছরের পাবলিক পারসেপশন হচ্ছে জাল দলিল করে নেওয়া। মানে উনি একটা টিপ দিবেন এবং জাল দলিল করে নেবেন। আমরা শুনেছি কোন এক বাংলাদেশের এক জমিদার লোন দিয়েছিলেন, প্রজাদের বলছিলেন, "তোরা একটা করে টিপ দিয়ে যাবি।" টিপ দিয়ে কিন্তু তাদের জমি নিয়ে নিয়েছিল। এই সমস্ত অভিজ্ঞতার কারণেই টিপ দেওয়া বলতে মানুষ বোঝায় যে জাল দলিল করে তার প্রপার্টি নিয়ে নিবে। এখন এগুলো তো হুম, পারসেপশন। এখন মানিক বন্দ্যোপাধ্যায়ের ওই উপন্যাসে বা মুভিতে ক্লিয়ার করা হয়নি কিন্তু যে আসলে জাল দলিল করবে কিনা। হয়তো যে ফিটা লাগবে ময়নাদ্বীপে যেতে সেই টাকাটাই নেবে। কিন্তু পাবলিক পারসেপশন, অডিয়েন্স পারসেপশন হচ্ছে যে এটা একটা দুর্নীতি। এখন দুর্নীতি কিন্তু পারসেপশন বা ধারণা। আমাদের এখানে মানে অন্যতম করাপ্ট সেক্টর হচ্ছে পরিবহন সেক্টর। এবং এখানে পরিবহন সেক্টরের দুর্নীতির কারণেই কিন্তু আ মানে একটা মানুষের জুলুম হয়, যারা যাত্রী তাদের হয় একটা জিনিস, পরিবহন শ্রমিকদেরও জুলুম হয় সেটা আরেকটা জিনিস। এটার আল্টিমেট প্রভাব পড়ে যারা ভোক্তা, যে সমস্ত জিনিস পরিবহন করা হয় ঢাকা থেকে ঢাকার বাইরে, শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, সেই পরিবহনের যে সমস্ত মালামাল পরিবহন করা ভোগ্যপণ্য এবং অন্যান্য পণ্য আ নিত্য প্রয়োজনীয় জিনিস হলে প্রত্যক্ষভাবে দাম বেড়ে যায় যেটা মানুষ বুঝতে পারে। আর যদি ব্যবসায়িক জিনিসপত্র হয় বা প্রোডাক্ট হয়, এক্সপোর্ট হুম, কনসাইনমেন্ট এর মতো ব্যাপার যদি হয়, সেখানে এই ধরনের পরিবহনের চাঁদাবাজির ফলে খরচ বেড়ে যায়। অন্য অনেকগুলো সেক্টর আছে কিন্তু এক্ষেত্রে যেহেতু পরিবহনের ইস্যুটি এসছে সেহেতু পরিবহনের শুনতে পাচ্ছি না আপনাকে। আপনার মনে হয় ফোন আসছে। ফোনটা কেটে দিয়েছি আমি। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ। হুম, আ এই পরিবহন ছাড়া অনেকগুলো সেক্টর আছে যেগুলো যেহেতু আলোচনায় আসে নাই, সে কারণেই পরিবহন মন্ত্রী হয়তো তোপের মুখে পড়েছেন এবং জনাব তারেক রহমান শুধুমাত্র আ নবী রাসূল মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে রাষ্ট্র চালাবেন সেটা যেমন বলেছেন, উনি লন্ডনে থাকতেও বলেছেন যে দলের কেউ যদি চাঁদাবাজি করে সেটা বরদাস্ত করা হবে না। সেটার প্রমাণও তিনি রেখেছেন গত ১-১.৫ বছরে অনেককে উনি বহিষ্কার করেছেন। আ উনি যখন যেহেতু দলে ছিলেন তখনও সরকারে ছিলেন না। উনার কিন্তু দলের থেকে বহিষ্কার করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না যে উনি কোন উপায় ছিল না। প্রশাসনিক অ্যাকশন নেবেন। এখন উনি প্রশাসনিক অ্যাকশন নেওয়ার মতো অবস্থায় এসেছেন। মন্ত্রীর প্রসঙ্গে আমি ফিরি। মন্ত্রী যেভাবে বলেছেন এটা একটা মানে একটা ধারাবাহিকতা ইস্যু বা লিগ্যাসির ইস্যু। আমাদের এখানে একটা লিগ্যাসি হয়ে গেছে যে এই যে পরিবহনের চাঁদাবাজি আজকে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসছে। বিএনপি তো আর এটা তৈরি করেনি। তৈরি তো হুম, হয়েছে গত ১৭ বছরে বেশি হয়েছে। হয়তো আগের সরকারেও ছিল কিন্তু গত ১৭ বছরের দায়িত্ব বিএনপি নিতে পারছে না। কিন্তু মন্ত্রী বলার ফলে মানুষের সন্দেহ বেড়েছে যে মন্ত্রী সম্ভবত করাপশনটা জাস্টিফাই করছেন। আ হুম। মন্ত্রীর দিক থেকে যদি আপনি বলেন উনি সম্ভবত উনার আরেকটু কেয়ারফুল হওয়া উচিত ছিল। যখন উনি ব্যাখ্যা দেয় না, মানে এমনিতেই তো বিএনপিকে চাঁদাবাজ হিসেবে একটা মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়। তো সেখানে এই কথাটা মানে একটা মানুষ গ্রহণ করেছে আরকি। মানে যার বিশেষ করে বিরোধী দল যারা, তারা খুব ভালোভাবে এটাকে প্রচার করছে। সেটাই আমি তো। শুধু বিরোধী দল না, যারা বিএনপিকে ভোট দিয়েছে বা বিএনপির প্রতি অনেক বেশি আশাবাদী, তারাও কিছুটা সন্দেহের দৃষ্টিতে দেখেছে। সেটা সোশ্যাল মিডিয়ার রিঅ্যাকশন হুম, দেখে আমি বুঝতে পারছি। মানে হুম, গত ৭ দিনের সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে এটা এবং ১ম কথা এসেছে চাঁদাবাজির নতুন সংজ্ঞা। এই যে ব্যাপারগুলো এসছে হুম, এবং যখন মন্ত্রী বলেন তখন আ মন্ত্রী বলার ফলে একটি ভুল ধারণাও তৈরি হবে এবং এক ধরনের সিগন্যাল যাবে যে আচ্ছা তাহলে কাজটি করা যেতে পারে। আপনার প্রশ্ন হচ্ছে হুম, যে এটা সমঝোতা করে যা কিছুই করেন না কেন, আ ধরেন সমঝোতাতে করে ঘুষ দেওয়া হয়। আপনাদের মনে আছে যে 111 এর সময়ে ঘুষের মামলাগুলো
ওই সময় সরকার চাঁদাবাজি হিসেবে দেখিয়েছে, কারণ ঘুষের মামলা দেখালে দুজনেই আসামি হবে। কিন্তু তখন ওই সরকারের টার্গেট ছিল রাজনীতিকদেরকে বাজেভাবে চিত্রিত করা। সুতরাং প্রমাণ করার উদ্দেশ্য ছিল যে প্রমাণ করা রাজনীতিকরা চাঁদা নিয়েছে। ওইটা একটা দেখানোর ব্যাপার ছিল। কিন্তু যখনই সমঝোতা আপনি বলছেন, সমঝোতার মাধ্যমে ঘুষ হয়, আর যখনই আপনি যদি আপনি পাওয়ারফুল না হতেন, আপনার সাথে কি সমঝোতা করতো? নিশ্চয়ই না। সুতরাং হুম। এটা এটা চাঁদাবাজি। আপনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মন্ত্রী যে সংজ্ঞা দেবার চেষ্টা করেছেন, ওটা আমরা প্রত্যাখ্যান করছি। কারণ এই জায়গায় ছাড় দেওয়ার কোনো উপায় নাই। আর বিএনপিকে একটা জায়গায় আমি অ্যাপ্রিশিয়েট করি। বিএনপি কিন্তু আওয়ামী লীগ না। বিএনপি অনেক টলারেন্ট পার্টি। হিস্ট্রিক্যালি বিএনপি ফ্রিডম অফ দ্য প্রেস অ্যালাউ করেছে। জিয়া রহমানের সময় করেছে। বেগম জিয়ার সময়, আমরা বেগম খালেদা জিয়া যখন প্রথমবার ক্ষমতায় ছিলেন, তখন আমরা সাংবাদিকতা শুরু করি। তখন আমি বলব বাংলাদেশের সাংবাদিকতার গোল্ডেন এরাটা শুরু হয়। তো আমরা খুব মুক্ত পরিবেশে সাংবাদিকতা করেছি। আমরা সামরিক শাসনের সময় সাংবাদিকতা করিনি। ফলে আমরা অনেক মুক্ত চিন্তা করতে পারি। সুতরাং মন্ত্রী যেটা বলেছেন সেটা এখনো উনার খুব কেয়ারফুল হওয়া উচিত ছিল। আর হচ্ছে মন্ত্রী হিসেবে এই সিগন্যাল উনি দিতে পারেন না। আমরা বুঝতে পারি যারা যখনই কেউ ক্ষমতাসীন হন তখন সাথে আ মানে আমলাতন্ত্রের লিগ্যাসি তাদের উপর ভর করে। সাথে সরকারি যেকোনো অ্যাকশনকে জাস্টিফাই করার একটা টেনডেন্সি তৈরি হয়। কিন্তু একটা জিনিস পরিষ্কার বুঝতে হবে যে মিডিয়া কিন্তু অত্যন্ত ফ্রি, সোশ্যাল মিডিয়া ফ্রি। কোন না কোন জায়গায় এই সমালোচনা হবে এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে নাগরিকরা খুব ছেড়ে কথা বলবে না। কোন আলোচনা মাটিতেও পড়তে দেবে না। সেই হিসেবে আশা করি যে সরকার এগুলো কগনাইজেন্স এ নিবেন, যাতে সরকারি পক্ষ এই কাজটি না করেন এবং এটা নাগরিকদের সমালোচনাটা উনারা তাদের আমলে নেন। আরেকটি বিষয় যেখানে বলা হচ্ছে যে শুল্ক মুক্ত গাড়ি নিবে না, তারপরে হচ্ছে আবার ফ্ল্যাট নেবে না। তো এগুলা কি বোঝা যায় যে সরকার আসলে দুর্নীতি করবে না? এই থেকে কি মানে প্রমাণ হয় কিনা? এটা একটা খুব চমৎকার সিগন্যাল। সংসদ সদস্যরা যখন এই প্লট এবং শুল্কমুক্ত গাড়ি নিবে না, এটা কিন্তু একটা প্রথম সিগন্যাল কালেক্টিভলি বিএনপির সংসদ সদস্যরা এবং অলসো জামাতের সংসদ সদস্যরা যে দিয়েছেন, এটা খুবই ভালো এইজন্য যে এই কতগুলো হচ্ছে, একটা হলো স্টেট দুর্নীতি বা ঘুষ। আর এগুলো তো প্রিভিলেজ নেওয়া, সুবিধা নেওয়া। ধরেন আমি সাংবাদিক, আমি প্লটের জন্য কিন্তু এপ্লাই করতে পারি সরকারের কাছে। এই সাংবাদিকদের কোটা আছে। তো আমি হুম, এটা ক্লিয়ার করতে চাই, যেহেতু আমার প্রসঙ্গ আমি তুললাম। আমার সরকারি কোনো প্লট বা ফ্ল্যাট কোনো কিছু আমার নেওয়ার সুযোগ হয় নাই, আমার নিয়ত নাই। সেই দিক থেকে আমি মনে করি যে ফ্রি থাকা দরকার এগুলো থেকে। তো সেজন্য এই যে সরকারের প্রিভিলেজ নেওয়া, আপনি ধরেন সাংবাদিক হিসেবে আমাকে দিলেন, ভাই এমপি আছেন তাকে দিলেন, আর্মি অফিসার যিনি আছেন তাকে দিলেন। সাধারণ মানুষের অপরাধ কোথায়? এই প্রিভিলেজ গুলো ঠিক না। সুতরাং সেই দিক থেকে সংসদ সদস্যদের এই পদক্ষেপকে আমি খুবই যুগান্তকারী বলে মনে করি।